মানুহৰ ভিতৰত যে জাগৰণ ভাৱটো এটা অফিচতকৈ ডাঙৰ কথা হ'ল মানুহৰ জীৱনলৈ খেলা সেইটো কাৰণে আমি হস্পিটেলৰ কথা কৈছোঁ কিন্তু হস্পিটেলৰ বাহিৰে আমাৰ মহকুমাৰ যিখিনি অফিচ আছে আদালত আছে ট্ৰেজাৰী অফিচ আৰু এইবিলাকৰ পূৰ্ণাংগ ৰূপৰ কাৰণে এতিয়া লোকসভা ইলেকশ্যনৰ আগত যাতে এইবিলাক কমপ্লিট হয় তাৰ কাৰণে আমি আন্দোলন চলাই যাম আৰু তোমরা পিছনে গেলে ভালো সব পিছনে যাও পিছনে গেলে খুব সুন্দর মানুষ বেশি দেখা আইও না সব পিছনে যাও পিছনে দিকে আরে পিছন দিকে আমি আসছি আজকে আপনাদের দাবি সমূহ কি কি আমাদের দাবি সমূহ আছে বিশেষত লক্ষ্মীপুর মহকুমা ঘোষণার আজ 22 বছর হয়ে গেল এবং এই 22 বছরে আমরা দেখতে পারলাম না যে এসডিও অফিসটা স্থায়ীভাবে পার্মানেন্টলি স্থাপিত হয়েছে লক্ষ্মীপুরে এবং লক্ষ্মীপুর শহরকে সদর কেন্দ্র করে যে মানে মহকুমাটা গঠন হয়েছে আজকে দেখা যায় বৃহত্তর লক্ষ্মীপুর একটা ব্লক উন্নয়ন কার্যালয়ে স্থায়ী অফিস শিলান্যাস হয়েছে যেটা 2010 সনের 28শে জানুয়ারি কিন্তু দেখা যায় এই 28শে জানুয়ারি শিলান্যাস হয়েছে কিন্তু শেষ করার কথা ছিল 2012 সনে যার মানে অনুদান এসেছে 80 লক্ষ টাকা কিন্তু এখানে কোনো কাজ হয়নি আজ পর্যন্ত মানে ওই মাটির সাথে কথা বলছে কয়েকটা প্লিন্থ লেভেল পর্যন্ত কাজ করে কাজটা বন্ধ আছে এবং তাছাড়া আজকে দেখা যাচ্ছে এখানকার আদালত ট্রেজারি হয়নি আদালত হয়নি এবং আদালতটার সাইনবোর্ড সর্বস্ব এখানে সাইনবোর্ড গাড়া আছে আদালতের জমিতে তাছাড়া বিভিন্ন ইতিপূর্বে আমরা দেখেছি মহকুমা শাসকের কার্যালয়ের সঙ্গে আনুষঙ্গিক যে কার্যালয়গুলো সাব ডিভিশনাল কার্যালয়গুলো কয়লাপুরে আমাদের বিধায়কের নিজ বাসভবন এলাকা বিশেষ করে গাঁও পঞ্চায়েত এলাকায় হয়েছে মহকুমা পরিষদ কার্যালয় জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং বিভাগের যেটা সাব ডিভিশনাল অফিস সেটা হয়েছে ওই কয়লাপুর গাঁও পঞ্চায়েতে ডিআই অফিস ডিস্ট্রিক্ট ব্লক এলিমেন্টারি অফিস এইগুলা হয়ে গেছে এবং ইতিপূর্বে শুনেছি আমরা যে কয়লাপুরে মহকুমা অধিপতির বাসভবনের কাজ সমাপ্ত হয়ে গেছে অথচ অফিসের কাজ শেষ হয়নি কিন্তু মহকুমা অধিপতির বাসভবনের কাজটা শেষ হয়ে গেছে তার মানে কি অর্থাৎ শিলান্যাস করার স্থান থেকে এসডিও অফিসটাও সরিয়ে নেওয়া হবে তারপর আছে আমাদের এই পৌরসভা বোর্ডের 1960 সনে এই লক্ষ্মীপুর স্মল টাউন আফটার শিলচরের পরেই মফস্বল শহর হিসাবে স্মল টাউন ঘোষণা হয়েছিল এবং 2009 সনে সেটা পৌরসভায় উন্নীত হয়েছে 4টা ওয়ার্ড থেকে 10টা ওয়ার্ডে হয়েছে কিন্তু এই 2009 সনে তৎকালীন আসামের নগর উন্নয়ন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা যখন নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন সেই সময়ে আমার এই লক্ষ্মীপুর পৌরসভায় কোটি কোটি টাকার কাজের প্রকল্প এসেছে বিভিন্ন প্রকল্প যেমন আরবান ওয়াটার স্কিম 8 লক্ষ টাকার স্টর্ম ওয়াটার ড্রেনেজ স্কিম 6 কোটি 32 লক্ষ টাকার রিক্রিয়েশন সেন্টার 4 কোটি 27 লক্ষ টাকার এভাবে অনেক স্কিম এসেছে কমার্শিয়াল কমপ্লেক্সের জন্য 4.5 কোটি টাকা এই টাকার কাজ শেষ হওয়ার কথা ছিল 2012 সনে কিন্তু আজ পর্যন্ত সেটা অসম্পূর্ণ বা আংশিক করা হয়েছে এবং কাজের পৌরসভার যে কাজ সেই কাজগুলো অত্যন্ত নিম্নমানের যার আমরা বিভাগীয় তদন্ত চাই এমনকি দরকার হলে সিবিআই ইনকোয়ারি আমরা চাই সেটা সিবিআই পর্যায়ে ইনকোয়ারি করা দরকার প্রয়োজনে আমরা মামলা করতে রাজি এজন্য আজকে আমাদের আশেপাশে আরও কিছু সমস্যা আছে ব্রিজের সমস্যা আছে দেখুন শিলচর লক্ষ্মীপুর পুরাতন যে রোডটা সেটা অত্যন্ত সহজভাবে আমরা যেতে পারি শিলচরে কিন্তু ঘুরপথে আমাদের যেতে হয় এই রোডটা অবহেলায় পড়ে আছে একটি মাত্র ব্রিজের জন্য চিরি নদীর উপর লুম্ফু ব্রিজ কাজ চলছে
খুব ধীর গতিতে। আমরা চাই ফুলেরতল পয়েন্ট থেকে ওই লুম্পো পর্যন্ত, যেটা NH-37 সঙ্গে মিলিত হয়েছে, এত দূর পর্যন্ত ট্রিপল লাইন রোড চাই। কারণ একটা যোগাযোগ ব্যবস্থার একটা আমাদের অসম্ভব জিনিস হয়ে যাচ্ছে, অসুবিধা হবে আগামীতে। বৃষ্টি পড়লেই একটা অসুবিধা আসছে। আমাদের চিরি নদীর পুলটা বিধ্বস্ত, ভারী ভারী যানবাহন চলাচল করে না, এবং নতুন বরাক সেতু দিয়ে বিন্নাকান্দির ঘাট থেকে সোনাই পর্যন্ত, সোনাই হয়ে যে শিলচরের রাস্তাটা, সেই রাস্তাটা একেবারে মানে শেষ, ড্যামেজ। একদিন দুই দিন বৃষ্টি দিলেই কাদায় ভরে যাবে, এবং এই সমস্ত যদি হয় তাহলে বর্ষাকালীন এর আগেই কাজ করতে হবে, না হলে বর্ষাকালীন সময়ে আমাদের বিকল্প সড়ক নেই যোগাযোগের জন্য। এই লক্ষ্মীপুর উত্তর বরাক এবং দক্ষিণ বরাক অঞ্চল থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন শিলচরে যায় বিভিন্ন কাজে, ব্যবসায় হোক, শিক্ষা দীক্ষায় হোক। আপনার যখন ভারত স্বাধীন হওয়ার আগের কথা, তখন ছিল একটা ডিসপেন্সারি, মানে চ্যারিটেবল ডিসপেন্সারি। এরপরে আমাদের উন্নতি হয়েছে স্টেট ডিসপেন্সারি। এরপরে ভারত স্বাধীন হওয়ার পরে এটাকে উন্নীত করা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 1958। এই যে 4টা বেড যে আসলো এই স্বাস্থ্যকেন্দ্রে, এই সেম অবস্থা আজকে 100 বছর ধরে এই সমান আছে। এটা কারণটা কি আমরা জানতে চাই, কিন্তু উত্তর নেই। এই হসপিটালটিকে আপনার ডেপ্রাইভ করে মাননীয় আমাদের বিধায়ক পয়লাপুর নবোদয়ের সামনে নতুন করে একটা শিলান্যাস করে একটা ভবন তৈরি করে রেখেছে। আমাদের হসপিটালটাকে এখানে যেটা আমরা আপগ্রেড যেটা হবে, সাব ডিভিশন হসপিটাল যেটা হবে, পয়লাপুর নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা আমরা জানলাম, এটা অত্যন্ত দুঃখনীয় ব্যাপার, এবং এটা আমরা সমাধান চাই, এবং এটার প্রতি আমরা ধিক্কার জানাই। এই লক্ষ্মীপুর মহকুমার আশপাশের লোক অজ্ঞান ছিল, যখন কিছুদিন পূর্বে হিমন্ত বিশ্ব শর্মা এই জিনিসটা বলে গেলেন 10 কিলোমিটারের ভেতরে 2টা হসপিটাল হবে না, তখনই এখানকার জনগণের ঘুম ভাঙলো যে 10 কিলোমিটারের ভেতরে আরেকটা হসপিটাল আসলো কোথার থেকে। 1913 ইংরেজির যেটা চ্যারিটেবল হসপিটাল ব্রিটিশ সরকারকৃত মান্যতা প্রাপ্ত পেয়েছিল, সেটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হয় 1958 খ্রিস্টাব্দে। সেই আমরা জন্মগত লগ্নে দেখে এসেছি এইটা লক্ষ্মীপুরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আজ হঠাৎ ওই পয়লাপুরে যাওয়ার কারণটা কি? সেই কারণটার উদ্দেশ্যে আমরা এখানে যে গণসমাবেশ রয়েছে, সেই গণসমাবেশ অরাজনৈতিক, কোনো রাজনৈতিক দল নয়। আমরা কোনো জাতি বর্ণ নির্বিশেষে এখানে জনগণের মঞ্চ, এখানে জনগণ এসে কথা বলবে, জনগণের জন্য আমরা এই গণ অভিবর্তন দেখেছি। এই গণ অভিবর্তনে ছোট থেকে বড় নির্দলীয় জনসাধারণের মূল বক্তব্য তুলে ধরতে পারবেন। ধন্যবাদ। সেই নির্বাচনে কোনো একটা প্রভাব পড়বে বলে মনে হয়? নিশ্চয়ই প্রভাব পড়বে। যদি আমাদের মাননীয় বিধায়ক বা আমাদের লক্ষ্মীপুরের নগর উন্নয়নের যে চেয়ারপারসন, এই যে লক্ষ্মীপুরের অবনতির পিছে দুজন সম্পূর্ণভাবে সমানভাবে দায়ী। দেখেন, লক্ষ্মীপুর থেকে যে অল্পক্ষণ আগে আমাদের যে সঙ্গে বললেন যে লক্ষ্মীপুর হসপিটালটা পয়লাপুরে চলে গেছে, সেটা একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উনি জানেন না কি করে যে সেখান থেকে একটা হসপিটাল চলে যাচ্ছে। তারপর আমাদের এখানে মাননীয় অনেক ব্যক্তিবর্গ নিয়ে যখন হেমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে বলেছিলেন যে আপনারা সবাই মিলে একটা কমিটি গঠন করে এটা নিয়ে চিন্তাধারা করেন, কোথায় হসপিটালটা প্রস্তাব পাঠান। সেই প্রস্তাবের জন্য আমরা যখন চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয় আমাদের তরফ থেকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে, সেই চিঠি উত্তর আসতে আমাদের 20 দিন সময় লাগে। তারপরে উনি আমাদেরকে বলেন যে 20 জনের নাম নিয়ে যেটা চিঠি পাঠানো হয়েছে, উনি আমাদেরকে বলেন যে আমি সবার সাথে দেখা করতে পারবো না, শুধু 5 জনের সাথে কথা বলবো। সেই 5 জনকে নিয়ে যখন 20 জন নিয়ে চিঠি দেওয়া হয়েছে, তখন 5 জন কী করে ওনার সাথে দেখা করবে? তাই আমরা ওই যে ওনার মিটিং ছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। তারপরেও আজকে এই গণসমাবেশ, আজকে জনগণ সবাইকে ভোট দিয়ে বানিয়ে দিয়েছে, এই আমাদের বিধায়ক বলেন আর আপনার চেয়ারপারসনকে বলেন। আজকে যদি উনি আমাদের জন্য অবহেলার দৃষ্টিতে দেখেন, আগামী লোকসভা ইলেকশনে নিশ্চয়ই সেটার প্রভাব পড়বে। আমরা বাধ্য হবো ভোট বয়কট করতে। লক্ষ্মীপুরের ডেভেলপমেন্টের জন্য আমরা লাস্ট অবধি আমাদের দিশপুর যেতে হলে দিশপুর যাবো, তারপর যদি RTI করে আমাদের কেস করতে হয় তবে কেস করতে প্রস্তুত আছি। এখন জনগণ সজাগ হয়ে গেছে, আর এভাবে লুটতে দেবো না। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লক্ষ্মীপুরের ডেভেলপমেন্টের জন্য আন্দোলন করে যাব। সেটা আমাদের মাননীয় বিধায়ক বা যারা আছেন তাদের কাছে আমাদের হুঁশিয়ারি বলতে পারেন।
বোর্ড যেটা গঠন হয়েছে তার আগে লক্ষ্মীপুরে টাউন কমিটি ছিল 4টি ওয়ার্ড নিয়ে, বর্তমানে 10টি ওয়ার্ড নিয়ে মিউনিসিপ্যালিটি হয়েছে, মিউনিসিপ্যালিটি বোর্ড। এবং এই 10টি ওয়ার্ডের মিউনিসিপ্যালিটি বোর্ডের বর্তমান যিনি চেয়ারম্যান কল্যাণচন্দ্র দে, আগের যখন 4টি ওয়ার্ড নিয়ে টাউন কমিটি ছিল সেই 4টি ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের উনি ছিলেন। বর্তমানের এই ওয়ার্ডের নাম্বার, ওনার যে ওয়ার্ডে বাড়ি সেটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। এবং উনি মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান, এবং মিউনিসিপ্যালিটি বোর্ড যেটা পরিচালনা উনি করছেন সেটা একটি এজেন্সির মতো। লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি এলাকাতে মিউনিসিপ্যালিটির ডেভেলপমেন্টের যতগুলি কাজ আসছে সব কিছু ওনার মাধ্যমে হচ্ছে। উনি সাপ্লাইয়ার, ওনার হার্ডওয়্যারের ব্যবসা আছে। যদি কোনো কন্ট্রাক্টরে কাজ করে সেই কন্ট্রাক্টরও ওনার লোক, এবং ওনার কাছ থেকে জিনিস নিয়ে কাজ সম্পূর্ণ করে। আর কাজটাও হচ্ছে খুব নিম্নমানের, 1 লাখ টাকার এগেনস্টে ওনার কাজ হচ্ছে। আমার মনে হয় 10%-এর 1 লাখ টাকার যদি কাজ আসে, কাজ হয় 10,000 টাকার, সেটার প্রমাণ। এবং লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটিতে যখন অ্যাডহক বডি ছিল, অ্যাডহক বডির চেয়ারম্যান ছিলেন আর কে লস্কর মহাশয়, ম্যাজিস্ট্রেট। ওনার প্রচেষ্টায় লক্ষ্মীপুরে এই মাস্টার ড্রেনের যে একটি প্রকল্প তৈরি করে এনেছিলেন লক্ষ্মীপুরে, সেটার দীর্ঘপ্রস্থ ছিল 10 কিলোমিটার। বর্তমানে সেটার কাজ হয়েছে আমার মনে হয় 4 থেকে 4.5 কিলোমিটার, এবং কাজটা হচ্ছে খুব নিম্নমানের। বন্ধুগণ, লক্ষ্মীপুরের জনগণ দীনেশ প্রসাদ গোয়ালা বলেন আর কল্যাণচন্দ্র দে মহাশয় বলেন, ওনাদের সামনে বয়ে বিতর্কিত হয়ে ওনাদের এগেনস্টে বলার মতো সাহস লক্ষ্মীপুরের লোকের খুব কম। যার জন্য আজকে আমরা যে গণ অভিবর্তন যে সভা আয়োজন করেছি, সবাইকে আমরা বলেছি যে ভাই, ভয়ভীতি সব দূর করো, আমরা সবাই এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি। আপনারা সবাই একসঙ্গে মিলিত হন। এবং যদি আমাদের বিধায়ক মহাশয়ের সুউদ্দেশ্য থাকতো, তাহলে লক্ষ্মীপুরের যে বৃহত্তর এলাকা, এইদিকে আছে জিরিঘাট, এইদিকে আছে জয়পুর, রাজাবাজার, পয়লাপুর, এইদিকে আছে লক্ষ্মীপুর থেকে লম্পৌ বস্তি পর্যন্ত, সাউথ বরাকে বৃন্দাগান্ধী ঘাট থেকে মতিনগর, সিঙ্গিরবন, যদি লক্ষ্মীপুরকে সুন্দর করে সাজানোর ওনার চিন্তাধারা থাকতো, তাহলে উনি শুধু পয়লাপুরে সাব ডিভিশন হেডকোয়ার্টারে চিন্তাধারা করতেন না, উনি চিন্তাধারা করতেন বৃহত্তর লক্ষ্মীপুরের। উনি হয়তো চিন্তা করতেন যে আমি আজকে বৃন্দাগান্ধী ঘাটেও একটি সাব ডিভিশনের একটি অফিস তৈরি করি, আমি লক্ষ্মীপুর থেকে লুমপুর মধ্যে, তেলেঙ্গানার মধ্যে আমি একটি স্থাপন করি, ফুলেরতল থেকে এই জিরিঘাট পর্যন্ত এর মধ্যে আমি স্থাপন করি। বন্ধুগণ, দুঃখ হয় যখন অরুণ কুমার শিলচরের ডিসি ছিলেন, তখন লক্ষ্মীপুর সাব ডিভিশনের যে ডিক্লারেশন হয়েছিল, তখন ডিসি অরুণ কুমারে বলেছিলেন লক্ষ্মীপুরে একটি সুন্দর জায়গা আছে, সেই জায়গা হচ্ছে মারকুলিন থেকে জিরিঘাট পর্যন্ত। এই জায়গাটার নাম হচ্ছে গোচরা, এবং সরকারের সিলিংয়ের জায়গা, খাস জায়গা, এখনো এখানে জায়গা আছে প্রায় 300 বিঘা। এই জায়গা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এই কবিতাটি পাঠ করছি। এই কবিতাটি পাঠ করার আগে আমি একটি কথা বলতে চাই। এই কথা যে আমাদের পূর্বপুরুষের প্রেরণা জাগাতো, ওনাদের কলমে কি ছিল এমন কালি। তাই আমি নজরুল ইসলামের কবিতা থেকে কয়েকটি পংক্তি তুলে ধরছি, যা আমার মনে লাগে। আমি শুরু করছি। আয়রে আবার আমার চিরতিক্ত প্রাণ, গাইবি আমার কণ্ঠ ছেড়া অভিশাপ সিক্ত গান। আয়রে চিরতিক্ত প্রাণ, বুঝিসনি কি কাদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী। ফানুষ ফাফা মানুষ দেখে হায় অবুধ,
ছুটে এলি ছায়ার আশায়, মাথায় তেমনি জ্বলছে রোদ। স্বার্থপর ঘর পুরানো ত্রাসখানা, তুই সর্বনাশের লাল নিশান। আইরি আমার চিরতিক্ত প্রাণ, সত্যতে হায় হত্যা করে অত্যাচারীর খাড়ায়, সত্যতে হায় হত্যা করে অত্যাচারীর খাড়ায়। এমন দিনের ব্যথায় করুন অরুণ আঁখি মেলে, পাবক শিখা হস্তে ধরি কে তুমি ভাই এলে। সেবক আমি হাকলো তরুণ করই বেড়ে, রক্ষা করো রক্ষা করো উঠতেছে দেশ কেঁদে। নেই কিরে কেউ মুক্তি সেবক শহীদ হবে মরে, নেই কিরে এমন সত্য পুরুষ মাতৃ সেবক। এমন ছেলে হঠাৎ দেখি আসছে বিশাল মশাল হাতে, ও কে? জয় সত্যম জয় সত্যম মন্ত্র শিখা জ্বলছে উজ্জ্বল। জয় হোক মায়ের, হাতলো তরুণ কারার দুয়ার ঠেলে। অত্যাচার আর উৎপীড়নে যে আজকে পর্যন্ত ভয় নাই ভাই, রয়েছে আমাদের খুদায় মঙ্গল করবেন। ওরে আত্ম অবিশ্বাসী ভয়ভীত, কেন হেন ঘন অবিশ্বাসিত। বলো বর বিশ্বাস, বর মুখে কি স্বাধীনতা হয়? তুই আমাকে চিন, বল আমি আছি। সত্যে কর্চ শাসন জয় দেখিয়ে নয়, তোমরা ভয় দেখিয়ে কর্চ শাসন জয় দেখিয়ে নয়। সেই ভয়ে টুকিটি টিপে ধর্ম তালে লয়ে। জগতে আছে যাত্রা চুলায়, নেমে পড়ো পথের চুলায়, নিশান দুলায় ওই প্রলয়ের ঝড়ে। ধন্যবাদ। আজকে এই অভিবর্তনে সভাপতি মণ্ডলীর আসনে উপবিষ্ট মাননীয় শ্রী কৃষ্ণমোহন স্যার, শ্রী মনিরঞ্জন স্যার, আব্দুল বারী খান মহাশয়, রথীন্দ্রচন্দ্র রায় মহাশয় এবং দিলীপ পালং মহাশয়, বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী দাদা দিদি ভাই ও বোনেরা এবং উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকের যে এই অভিবর্তন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যায্য দাবি আদায় করা, দুর্নীতির প্রতিবাদ করা, কাহারও অঙ্গুলি হেলনে অরাজকতা চলবে তার আমরা হতে দেব না। যেটা এতদিন ধরে চলে আসছে, আমরা দেখে আসছি কোন একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তের শিকার আমরা আর হব না। আমরা আজকের এই অভিবর্তনের মাধ্যমে তা সুনিশ্চিত করব। আপনারা যারা উপস্থিত আছেন, বিভিন্ন বক্তার কাছ থেকে আপনারা জানতে পারবেন আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে, বৃহত্তর লক্ষ্মীপুর অঞ্চলে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে, সেই দুর্নীতির ইতিহাস জানতে পারবেন, বঞ্চনার লাচারি শুনতে পাবেন। আমরা আমাদের যুক্তি প্রমাণ সহ সেটা তুলে ধরব। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, সেই তথ্যের সাহায্যে আমাদের বক্তারা তুলে ধরবেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমরা কোথায় আছি, আমরা এখনো ঘুমিয়ে আছি, আমাদের সামনে কিভাবে পুকুর চুরি হচ্ছে। আপনারা এখানে এসে আপনাদের মধ্য থেকে আঞ্চলিক দাবিসমূহ তুলে ধরবেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সেই দাবি পূরণে আমরা হাতে হাত ধরে
প্রয়োজনে আন্দোলন গড়ে তুলব। আপনাদের অনুরোধ, আপনারা যেসব দাবি তুলে ধরবেন, আগেও বলেছিলাম, পরে যারা এসছেন তাদের জন্য আবার বলছি, দাবিগুলো লিখিত আকারে এখানে স্টিয়ারিং কমিটির মাননীয় 3 জন সদস্য বসে আছেন, তাদের হাতে দাবিগুলো তুলে দেবেন। যে কর্মপন্থা গ্রহণ করতে হবে, তার জন্য প্রয়োজন আছে একটি বলিষ্ঠ প্ল্যাটফর্মের, যে বলিষ্ঠ প্ল্যাটফর্মটা আজকে এই অভিবর্তন থেকেই তৈরি হবে। আজকে এখানে একটা বলিষ্ঠ প্ল্যাটফর্ম তৈরি হবে, যে প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবি আমরা আদায় করব। বন্ধুগণ, আজ প্রায় 22 বছর হতে চলছে লক্ষ্মীপুর মহকুমা 1 এপ্রিল যেটা ডিক্লেয়ার করা হয়েছিল। আমাদের প্রশ্ন জানতে চাই, আপনার প্রত্যেকে অবগত আছেন, এখানে আমরা একই ব্যক্তিকে বারবার নির্বাচিত করে পাঠাচ্ছি। একই ব্যক্তি বছর পর বছর নির্বাচিত মন্ত্রী হয়েছেন, তারপরেও এখানে কেন এই অবস্থা, কেন ভিতরে পড়ে আছে? আমার ভাবতে অবাক লাগে, একসময় উনি ছিলেন আরবান মিনিস্টার, আরবান ডেভেলপমেন্টের মিনিস্টার থাকার সময় ওনার হাতে ছিল সবকিছু। লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান, যিনি পৌরপতি, ওনার যে অরাজকতা, বর্তমান যে পৌরপতি, ওনার যে অরাজকতা, সেটার ব্যাপারেও আপনারা অনেকে অবহিত আছেন, অনেকে হয়তো অবহিত নন। কারণ যারা আপনারা গ্রামাঞ্চলে আছেন, লক্ষ্মীপুর পৌরসভার কাছে নয়, আপনারা অনেকটা জানার কথা নয়, কিন্তু শুনে অবাক হবেন, এখন অব্দি লক্ষ্মীপুর মহকুমার কোনো সঠিক পরিকল্পনা নেই, না আছে পৌরপতির কোনো সঠিক পরিকল্পনা। আপনারা লক্ষ্মীপুর যদি আপনি হাঁটেন, দেখবেন যে লক্ষ্মীপুর বাজার এলাকাকে কিভাবে দোকানের সামনাটা পাকা দিয়ে সাজানো হয়েছে, কিভাবে মার্কেট। এই আওয়াজ তুলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ।